সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। প্রত্যাশা রাখছি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা কথা বলবো কজেটিভ ভার্ব নিয়ে। প্রথম কথা হচ্ছে কজেটিভ ভার্ব এর মানে কি, এটা জানা খুব জরুরি। আমরা কজেটিভ ভার্ব সম্পর্কে এর পূর্বে বাংলাতে পড়েছি। বাংলাতে এই ভার্বটার নাম হচ্ছে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া এই ভার্বটার নাম। আহ, এবং খুব চমৎকার কিছু পরিচিত বাক্য আছে। সেই বাক্যগুলোর কথা বললেই আপনাদের মনে পড়ে যাবে যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এক্ষেত্রে যদিও বলা হচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, যদিও বাট কাজটা কিন্তু শিশুকেই করতে হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছবি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি মা শিশুকে দুধ পান করাচ্ছেন। যদিও আমরা বলতেছি যে মা পান করাচ্ছেন, বাট পান করার যে কাজটা সেই কাজটা কিন্তু শিশুই করতেছে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? মূল ব্যাপারটা হচ্ছে এরকম: যদি কোনো ভার্বের সাবজেক্ট কোনো কিছু নিজে না করে অন্যকে দিয়ে করায়, আমি আবার বলছি, অর্থাৎ যে ভার্বগুলো নিজের কাজ, নিজের যে কাজটা, এই কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করায়, তাহলে সেইটাকে বলা হয় মূলত কজেটিভ ভার্ব। আচ্ছা, এক্ষেত্রে বেশ কিছু উদাহরণ আমরা একটু দিতে পারি। তো বাংলায় কিছু সংজ্ঞা নিয়ে একটু কথা বলবো। যেমন এখানে একটা সংজ্ঞা আছে, খুব ভালো করে খেয়াল করেন। আহ, যে ভার্ব এর সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায়, সেটা হচ্ছে কজেটিভ ভার্ব। যেমন এইখানে দুটো বাক্য আছে, এখানে দুটো বাক্য আছে। বাংলা বাক্য দুটো একটু খেয়াল করেন। এখানে বাংলা বাক্য দুটো একটু দেখুন। আমি দেয়ালটি রং করেছি আর আমি দেয়ালটা রং করিয়েছি। এইখানে আপনাদের কাছে কোনটি মনে হয় যে পজিটিভ আর কোনটি নর্মাল? বলুন তো দেখি, এই দুটো বাক্যের মধ্যে, এই দুটো বাক্য, এই দুটো বাক্যর ক্ষেত্রে আপনারা বলবেন যে কোনটা পজিটিভ, কোন বাক্যের সাবজেক্ট নিজে কাজটা না করে অন্যকে দিয়ে কাজটা করিয়েছে। এক নাকি দুই? আপনাদের কাছ থেকে কমেন্ট প্রত্যাশা করব। নিশ্চয়ই আপনারা বিষয়টি শুনছেন এবং বোঝার চেষ্টা করতেছেন, বাট আপনাদের রেসপন্সটা পেলে এটা আমার জন্য খুবই খুবই উপকার হয়। ওকে, আচ্ছা, আমি দেয়ালটি রং করিয়েছি, 2 নম্বরটা রাইট। রাইট, 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 এক্স্যাক্টলি। আচ্ছা, এখন দেখুন, এরকম অনেক ভার্ব আছে যেই ভার্বগুলো নিজের বেলায় ব্যবহার করা যায় না, সেই ভার্বগুলো কিন্তু পজিটিভ ভার্ব। আমি আবার বলছি, অনেক ভার্ব আছে যেই ভার্বগুলো নিজের বেলায় ব্যবহার করা যায় না, সেই ভার্বগুলো কিন্তু পজিটিভ ভার্ব। আচ্ছা, নর্মালি একটু দেখি যে এখানে বেশ কিছু ভার্ব আছে। দেখুন, একটা হচ্ছে নন পজিটিভ, আর একটা হচ্ছে পজিটিভ ফর্ম। নন পজিটিভ এবং পজিটিভ ফর্ম মানে পজিটিভ সেন্স যেটাকে আমরা বলতে চাই, সেটা পজিটিভ সেন্স, আর হচ্ছে নন পজিটিভ সেন্স, জাস্ট এইটুকুই, আর কিছু না। এবার একটু খেয়াল করেন, আমরা যদি এখানে ভার্বগুলোর দিকে একটু তাকাই, তাহলে কি পাচ্ছি? পাচ্ছিটা কি দেখুন, যেটা পাচ্ছি সেটা হচ্ছে সি। সি সি মানে নিজে দেখা, বাট যখন বলা হচ্ছে শো, শো বলতে আমরা কি বলছি, শো মানেটা কি? শো বলতে সেক্ষেত্রে আমরা কি বুঝতেছি সেটা হচ্ছে ফ্যাক্ট। এখন দেখুন, আবার নো নিজে জানা, ইনফর্ম অন্যকে জানানো, ইট নিজে খাওয়া, ফিট অন্যকে খাওয়ানো, রাইজ নিজে ওঠা, রেইজ অন্যকে ওঠানো, রিমেম্বার নিজে স্মরণ করা, রিমাইন্ড অন্যকে স্মরণ করানো, সিট নিজে বসা, সেট অন্যকে বসানো,
টক টেক নিজে নেওয়া, গিভ দেওয়া, লার্ন শেখা, টিচ শেখানো, শাক পান করা, শাকেল পান করানো, ডাইভ এটা হচ্ছে মূলত ডুব দেওয়া, নিজে ডুব দেওয়া, ডিপ আর কোনো কিছু ডুবানো। আর এখানে লাই নিজে শোয়া, লে অন্যকে শোয়ানো। তাহলে দেখুন এখানে পজিটিভ এবং নন পজিটিভ যে ফর্মটা চলে আসছে, এক্ষেত্রে কোনো ঝামেলা আছে কিনা আমাকে জাস্ট একটু বলেন। আপনাদের কাছে মনে হয় কি এখানে কোনো ঝামেলা আছে? শুনতে চাচ্ছি, জানতে চাচ্ছি কোনো অসুবিধা আছে কি না। পজিটিভ এবং নন পজিটিভের ব্যাপারটা জাস্ট এইটুকুই। পজিটিভ সেন্সটা কি আর নন পজিটিভ সেন্সটা কি, এটা হচ্ছে ব্যাপারটা এই, আর কিচ্ছু না। ভার্বগুলো দেখে আশা করি আপনাদের মধ্যে একটা আইডিয়া হয়ে গেছে যে পজিটিভ যে সেন্স, পজিটিভ যে রূপ, ভার্বের কিছু পজিটিভ রূপ আছে। বাট সমস্যা হচ্ছে সকল ভার্বের পজিটিভ রূপ নেই, সকল ভার্বের পজিটিভ রূপ নেই। যেমন আমি যদি এই বাক্য দুটোকে একটু দেখি, প্রথম যে বাক্যটা সেটা হচ্ছে আমি দেয়ালটি রং করেছি। খুব ভালো করে খেয়াল করবেন, এইটা যদি আমি লিখি এটার ইংরেজি কি হবে? আমি করেছি, আই পেইন্ট মানে রং করা, আই পেইন্টেড দ্য ওয়াল, আমি দেয়ালটি রং করেছি। বাট যখনই আমি আমি দেয়ালটি রং করিয়েছি এইটা বলতে যাব, তখন কিন্তু আর পেইন্টেড দেওয়া হচ্ছে না, পেইন্টেড মানে পেইন্ট, মূল শব্দটা পেইন্ট, ফার্স্ট টেন্সে পেইন্টেড। এই পেইন্ট মানে হচ্ছে রং করা, আর রং করানো, অন্যকে দিয়ে রং করানো, সেটার ইংরেজি কিন্তু পেইন্ট নয়। তাহলে সেটার ইংরেজি কি? আসলে পেইন্ট ভার্বের সরাসরি কোনো পজিটিভ রূপ নেই, সেক্ষেত্রে পজিটিভ রূপ তৈরি করতে হবে, সেক্ষেত্রে পজিটিভ রূপ তৈরি করতে হবে। এই পজিটিভ রূপ তৈরির প্রক্রিয়াটা আমরা আজকে একটু জানবো। আশা করি আজকের ক্লাসটি আপনাদের কাছে ক্লিয়ার হবে। তাহলে এই বাক্যটা হচ্ছে না, এখানে আমরা যেটা পাচ্ছি এই পেইন্টেড শব্দটা ভুল। তাহলে আমরা এখানে কিছু কথা একটু লিখে নেই। কি লিখবো? সকল সকল ভার্বের পজিটিভ রূপ নেই, সকল ভার্ব এর পজিটিভ রূপ নেই, এর পজিটিভ রূপ নেই, সকল ভার্বের পজিটিভ রূপ নেই। সেক্ষেত্রে পজিটিভ রূপ তৈরি করে নিতে হয়, পজিটিভ, সেক্ষেত্রে পজিটিভ রূপ তৈরি করে নিতে হয়, সেক্ষেত্রে পজিটিভ রূপ তৈরি করে নিতে হয়, সেক্ষেত্রে পজিটিভ রূপ তৈরি করে নিতে হয়, করে নিতে হয়। আচ্ছা, তো আমরা আজকে পজিটিভ রূপ তৈরি করব। কে কে রাজি আছেন পজিটিভ রূপ তৈরি তৈরি করার জন্য? দেখি কে কে পজিটিভ রূপ তৈরি করতে এগ্রি, শিখতে চান কে কে পজিটিভ রূপ কিভাবে তৈরি করতে হয়। ইনশাল্লাহ এটা আজকে আমরা শেখাবো, নো প্রবলেম অ্যাট অল। আজকে আমরা শিখে নেব কিভাবে পজিটিভ রূপ তৈরি করতে হয়। ওকে, এবার তাহলে পজিটিভ রূপ তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা জানবো। চলুন তাহলে দেখি। পজিটিভ রূপ তৈরি করতে হলে কিছু নিয়ম আছে, নিয়মটা কি দেখুন। পজিটিভ রূপ তৈরি করা যায় লেট দ্বারা, মেক দ্বারা, হেল্প দ্বারা, হ্যাভ, গেট। মানে মোট কয়টা হলো দেখুন তো? লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। এরপরে যে ভার্বটা আছে ওই ভার্বটাই হচ্ছে পজিটিভ, মানে এগুলো দিয়ে আপনি পজিটিভ তৈরি করতে পারবেন। ক্লিয়ার? এই ভার্বগুলো দিয়ে যে কোনো ভার্বকে পজিটিভ রূপে কনভার্ট করা যায়। কনভার্টটা কিভাবে করবেন আমরা সেই মেথডোলজি অর্থাৎ সেই পদ্ধতিটা জানবো। আচ্ছা, লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। এরপরে যে ভার্বটা পাবো ওই ভার্বটাই হচ্ছে পজিটিভ রূপে ট্রান্সফার হয়ে যাবে। এখানে যেমন আমি বলেছিলাম যে আই পেইন্টেড দ্য ওয়াল, মানে হচ্ছে আমি দেয়ালটি রং করেছি। করিয়েছে তাহলে কি হবে? করিয়েছি তার ইংরেজি হচ্ছে, পরে আমি নিয়মটা বলতেছি, আই গট দ্য ওয়াল, আই গট দ্য ওয়াল পেইন্টেড।
আমি দেয়ালটি রং করিয়েছি। আমরা দেখুন আই এখানে পেইন্টেড, এটা হচ্ছে নন পজিটিভ রূপ, বাট গড পেইন্টেড এইটা হচ্ছে পজিটিভ রূপ। আপনি চাইলে এখানে গটের পরিবর্তে হ্যাভও দিতে পারবেন। এখন মূল বিষয়টা হচ্ছে এটা কিভাবে করা যায়, হাউ টু মেক, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমরা এটাকে ইনশাল্লাহ আজকে ধরে ধরে শিখবো। খুবই ছোট্ট একটা টপিক, বাট আমরা সবাই নিয়ে শিখতে পারবো। আশা করি কোনো সমস্যা নাই। কে কে সাথে থাকবেন বলেন? আচ্ছা, পজিটিভ এবং নন পজিটিভ যে রূপ, এই দুটোর মধ্যে যে পার্থক্য আছে এইটা কে কে বুঝেছেন আমাকে একটু কনফার্ম করেন, এরপরে আমি সামনে আগাবো ইনশা আল্লাহ। দ্রুত দ্রুত। আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি। ক্লিয়ার, বুঝেছি, চমৎকার। আচ্ছা, তাহলে এবার আসুন পদ্ধতির প্রক্রিয়াটা একটু দেখি। রুলস অফ পজিটিভ ভার্ব, রুলস অফ পজিটিভ ভার্ব, অ্যাকচুয়ালি রুলস অফ মেকিং পজিটিভ ভার্ব, রুলস অফ মেকিং পজিটিভ ভার্ব, এটা হচ্ছে চলুন তাহলে আমরা একটু চেষ্টা চালাই, বোঝা যায় কি যায় না। দেখুন প্রথমত যেটা বলা হচ্ছে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে লেট অবজেক্ট, এরপরে বেস ফর্ম। লেটের পরে যে ভার্বটা আসবে, লেটের পরে একটা অবজেক্ট থাকবে, এরপর একটা ভার্ব আসবে, ওই ভার্বটাকে বেস ফর্মে বসাবেন, ডান। আচ্ছা, কখনো যদি এমনটা হয় যে একটা বি আছে, ভার্বের পূর্বে একটা বি পেয়েছেন, তাহলে কিন্তু ওটা বেস ফর্মে বসাতে পারবেন না। সেক্ষেত্রে পিপি ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা একটু সবাই ডান লেখেন তো, লেখাটা বুঝতে পেরেছেন কিন্তু ডান লেখেন। সবাই ডান লেখেন। ডান চাই, ডান, ইয়াস, ডান। এখন দেখুন এখানে খুব নর্মাল ব্যাপার, লেটের পরে যদি সরাসরি আপনি ভার্ব পান, বেস ফর্মে বসাবেন। এমনি এখানে যেটা আমরা পাচ্ছি, লেট মি গো, লেট মি এরপরে গো, জাস্ট আপনি বেস ফর্মে বসাই দিলেন। এখানে গো যেটা আছে এটা 100% সঠিক। লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি, বি ডু হবে না, বি ডু হবে না, তার মানে এই যেটা আমরা পাচ্ছি এটা কিন্তু ভুল। এখানে আমার ডু হবে না, ডু এর পার্টিসিপল রূপটা হচ্ছে ভাই ডান, এখানে লিখতে হবে ডান। লিখে দিলাম ডান। বুঝতে পেরেছেন? এরপর দেখুন পরবর্তী যে প্রশ্নটি আছে, লেট ইট নট বি, সেম কাহিনী, ডু আছে, বি এর পরে তো ডু হবে না, পার্টিসিপল রূপ সেটা হচ্ছে ডান। লেট হিম বি, এখানে হচ্ছে অ্যারেস্ট, জাস্ট অ্যারেস্টকে পার্টিসিপল রূপ করলে সেটা কি হয়, অ্যারেস্টেড, অ্যারেস্টেড, লেট হিম বি অ্যারেস্টেড। ক্লিয়ার?
আচ্ছা, তাহলে এই নিয়মটা নিয়ে কোনো ঝামেলা আছে? এই নিয়মটা সবচেয়ে একটা সরল নিয়ম। লেট দিয়ে যে পজিটিভ রূপটা তৈরি করা হয় এটা সবচেয়ে সরল, পৃথিবীর সবচেয়ে সরল যদি কোনো নিয়ম থাকে তাহলে এইটা। জাস্ট আপনি লেটের পরে সরাসরি ভার্ব আসলে বেস ফর্ম, আর যদি কখন বি পান তাহলে অবশ্যই বেস ফর্ম হবে না, পার্টিসিপল ফর্ম হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, জাস্ট এইটুকুই। হইলো? ওকে, তাহলে আমরা একটু নেক্সটের দিকে আগাই, দেখি নেক্সট কি টপিকটা আছে সেইটার দিকে একটু আগাই। ক্লিয়ার হয়ে গেছে এটা যে পৃথিবীর সবচেয়ে সরল একটা নিয়ম, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। আচ্ছা, এবার দেখেন আমরা এইখানে আরেকটা চমৎকার নিয়ম নিয়ে এসেছি। নিয়মটা একটু শুধু খেয়াল করেন, কি আছে বোঝার চেষ্টা করেন। মেক এবং হেল্প, মেক হেল্প এটা নেচার এক। মেকের রিপ্লেসমেন্ট হেল্প দ্বারা হবে, হেল্পের রিপ্লেসমেন্ট মেক দ্বারা হবে। অর্থাৎ আপনি মেক দিয়ে যা প্রকাশ করতে পারবেন আবার হেল্প দিয়েও ঠিক সেমটা প্রকাশ করতে পারবেন। এখানে একটা তরিকা আছে, তরিকাটা একটু দেখেন। তরিকাটা হচ্ছে এরকম, মেকের পরে যে ভার্বটা আনবেন সেই ভার্বটার রূপ বেস ফর্ম হতে পারে, আবার টু প্লাস বেস ফর্ম হতে পারে, বেস ফর্ম হতে পারে, টু প্লাস বেস ফর্ম হতে পারে। সেক্ষেত্রে জাস্ট আপনাকে দেখতে হবে মেকের পর যখনই কোনো ভার্ব আনতে যাবেন সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এই বাক্যটার রূপটা কেমন, এটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে। অর্থাৎ বাক্যের সাবজেক্ট কাজ করতেছে নাকি কাজ করতেছে না। যেমন আমরা বলি না যে আই ইট রাইস, এটা অ্যাক্টিভ, রাইস ইজ ইটেন বাই মি, এটা প্যাসিভ। জাস্ট এই প্যাটার্নটা। আমি যদি বলি আপনারা অ্যাক্টিভ প্যাসিভ বিষয়টা ক্লিয়ার কিনা, আশা করি সবাই উত্তর করবেন ক্লিয়ার। তারপরে একটু জানতে চাই অ্যাক্টিভ এবং প্যাসিভ এই প্যাটার্নটা কে কে বোঝেন একটু বলেন দেখি। দ্রুত জানাবেন কে কে বোঝেন, একটু বলেন। ক্লিয়ার করেন। একটু একটু লিখবেন। বুঝি বুঝি। আচ্ছা, আচ্ছা, তাহলে এবার একটু করে ফেলি। যেমন এইটা দেখেন, দ্য টিচার মেড হিম ড্যাশ দ্য রুম, হি ওয়াজ মেড। প্রথম বাক্যটা খেয়াল করেন, এইখানে দ্য টিচার মেড, মেড মানে হচ্ছে এই মেক থেকে মেড। এরপরে আর একটা ভার্ব লাগবে, সেই ভার্বটা কেমন রূপে হবে সেইটা বেস ফর্ম হতে পারে, সেটা টু প্লাস বেস ফর্ম হতে পারে। বাট এখানে আমরা শুধু দেখলাম যেটা সেটা হচ্ছে এই যে বাক্যটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। বাক্যটা কিন্তু অ্যাক্টিভ। প্যাসিভ হইতে হলে কি লাগবে? অক্সিলারি প্লাস প্রিন্সিপাল ভার্ব। খেয়াল করছেন এখানে কিন্তু শুধু এই যে অক্সিলারি ভার্ব নাই, বাট এখানে দেখেন ওয়াজ মেড, অক্সিলারি প্রিন্সিপাল, এটা হচ্ছে প্যাসিভ প্যাটার্ন। তার মানে দ্য টিচার মেড ড্যাশ দ্য রুম, তার মানে এইখানে যে লিভ আছে, লিভ এটা 100% ঠিক আছে, LEAVE, লিভ ঠিক আছে। যখন আমরা দ্বিতীয় বাক্যটা আসলাম এটা ডান, এই বাক্যটা আসলাম হি ওয়াজ মেড প্যাসিভ।
তার মানে এখানে শুধু লিভে হবে না, এখানে কি করতে হবে? টু লিভ। এখানে কি করতে হবে? টু লিভ। টু লিভ। কে কে বুঝলেন? যারা বুঝেছেন বাকি তিনটে একটু করবেন, দ্রুত দ্রুত কমেন্টে জানান। দ্রুত। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? আচ্ছা, উত্তরগুলো আশা করি হয়ে যাবে। গুড। আচ্ছা, তাহলে এবার উত্তরগুলো করে ফেলি। আপনাদের যা সময় দিলাম অনেকখানি। যেমন এখানে আছে হি মেড ওয়ার্ক, এটা কিন্তু ঠিক আছে, একটি প্যাটার্নে ঠিক আছে। হি মেড মি ওয়ার্ক ফর হিম, অর্থাৎ আমাকে দিয়ে সে কাজ করিয়েছে। হি হেল্পড মি, হি হেল্প মি একটিভ, ঠিক আছে। হি হেল্প মি মেক হিম ফুলিশ, অর্থাৎ সে তাকে বোকা বানিয়েছে। হি হেল্প মি মানে সে আমাকে দিয়ে তাকে বোকা বানিয়েছে, সে তাকে বোকা বানিয়েছে। যখন আই ওয়াজ হেল্পড তখন কিন্তু প্যাসিভ, তার মানে এখানে মেক হবে, এটা এটা হয়ে যাবে টু মেক। এইটুক যারা বুঝেছেন তারা কমেন্টে লিখে ফেলবেন। আজকের ক্লাসটি পূর্ণাঙ্গ রূপে না করলে মাঝখান থেকে এসে বোঝা যাবে না। সবাই চমৎকার করেছে, সবাই চমৎকার করেছে। যা দেখলাম প্রত্যেকেরটাই হয়ে গেছে। ওকে, রুল টু ডান। রুল টু ডান শুনতে চাই আপনাদের কাছ থেকে, রুল টু ডান কিনা। রুল টু ডান। ডান। বুঝছি বুঝছি। রুল থ্রি নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। রুল থ্রি, রুল থ্রিতে কি আছে? গুড। পরবর্তী নিয়ম যেটা, সেটা হচ্ছে এইখানে একটা প্যাচ লেগে আছে। প্যাচটা কিভাবে লেগে আছে ইনশাল্লাহ সেটা আমরা আজকে জাস্টিফাই করব, অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। একটু দেখে আসি। আচ্ছা, আপনারা এই দুইটা টার্মের সাথে পরিচিত কিনা? রিসিভার অবজেক্ট আর হচ্ছে ডুয়ার অবজেক্ট, এই দুইটা টার্মের সাথে আপনারা পরিচিত কি না? রিসিভার এবং ডুয়ার এই দুইটার সাথে পরিচয় কিনা একটু বলেন।
ক্লিয়ার অর নট? গুড। আচ্ছা, আমি যেটা বলছি সেটা হয়তো অনেকে বোঝে নাই, বাট এখন হয়তো বুঝতে পারবে। ডুয়ার এবং রিসিভার এইটা কে কে বোঝে? পরিচিত নয়, পরিচিত নয়, অনেকে বলছে না পরিচিত না। আচ্ছা, এইখানে একটু আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডুয়ার রিসিভারের একটা বাস্তব উদাহরণ এখানে আছে। ভালো করে খেয়াল করেন, ডুয়ার যে কাজ করে, রিসিভার যাকে কেন্দ্র করে কাজ হয়। তাহলে আপনারা ছবি থেকে বের করেন তো ডুয়ার কে আর রিসিভার কে। ছবি থেকে আপনারা বের করবেন ডুয়ার কে আর রিসিভার কে। সময় দেবো, যথেষ্ট সময় দেবো, সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা, আশা করি উত্তর দিয়ে ফেলছেন। উত্তর দিয়ে ফেলছেন ডুয়ার নাপিত। ডুয়ার যে চুল কাটতেছে, একে আমরা নাপিত বলি, জাস্ট ওনার একটা ভালো নাম আছে নরসুন্দর, এটা অনেকেই বলে না, বাট এটা বলা উচিত নরসুন্দর। ক্লিয়ার? আচ্ছা, তারপর ডুয়ার যে কাজ করে আর রিসিভার মনে হচ্ছে যাকে কেন্দ্র করে কাজ হয়। চলুন তাহলে একটু কিছু এক্সাম্পল দেখে আসি এখানে নিয়মটা কি। হ্যাভ গেট, তাহলে আমাদের প্রথম হয়ে গেল লেট, এরপর হচ্ছে মেইকেল, এবার বাকি আছে হ্যাভ গেট। বলেছে হ্যাভ গেটের পর যদি রিসিভার অবজেক্ট থাকে তাহলে পরবর্তী ভার্বটাকে পার্টিসিপল রূপে, পরবর্তী ভার্বটা কি হবে? থার্ড ফর্ম অর্থাৎ পার্টিসিপল রূপ। হ্যাবের পরে যদি ডুয়ার থাকে তাহলে ভার্বের বেস ফর্ম অথবা আইএনজি ফর্ম, আর গেটের পরে যদি ডুয়ার থাকে তাহলে সেটি হবে টু প্লাস বেস ফর্ম। আবার দেখেন, হ্যাভ গেট এরপরে রিসিভার থাকলে একই নিয়ম, ফার্স্ট পার্টিসিপল। বাট যখন বলা হচ্ছে হ্যাবের পরে ডুয়ার তখন বেস ফর্ম অথবা আইএনজি ফর্ম। গেটের পরে যখন ডুয়ার তখন টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখন এইখানে যেটা আমরা পাচ্ছি, শি হ্যাড আর হাজবেন্ড অ্যারেস্ট, আর হাজবেন্ড, আর ভার্বটা হচ্ছে অ্যারেস্ট। প্রশ্ন হচ্ছে এইবার আমাকে একটু ক্লিয়ার করেন এই জায়গাটিতে আপনারা কি বুঝলেন, আর হাজবেন্ড ডুয়ার নাকি রিসিভার? এটা আমাকে প্রথমে একটু ক্লিয়ার করবেন, এরপরে আমরা সামনে আলোচনায় যাচ্ছি। এরপরে যেটা পাচ্ছি সেইটা একটু দেখেন, সেক্ষেত্রে কি বলা হয়েছে? সেক্ষেত্রে বলা হয়েছে হি হ্যাড মি, হি হ্যাড মি ইজ অ্যাসাইনমেন্ট, সেক্ষেত্রে রাইট অথবা রাইটিং, অর্থাৎ হি হ্যাড মি। এখানে জাস্ট জাস্ট আপনি গ্যাপের আগের যে নাউন প্রোনাউনটা আছে ওইটাকে ধরবেন, গ্যাপের আগে যে নাউন প্রোনাউনটা আছে ওইটাকে ধরবেন, ওইটাই কাজ করবে কি করবে না। বলেন হার হাজবেন্ড, সে কি অ্যারেস্ট করবে? যদি করে থাকে তাহলে সে ডুয়ার, আর যদি সে অ্যারেস্ট না করে তাহলে রিসিভার। হি হ্যাড মি ড্যাশ ইজ রাইট ইজ অ্যাসাইনমেন্ট, মি এ কি অ্যাসাইনমেন্টটা লিখবে কি লিখবে না? যদি লেখে সে ডুয়ার, না লিখলে সে রিসিভার। মাই হেয়ার, মাই হেয়ার কাট, আমার চুল, এটা কি কাটবে নাকি কাটবে না? মাই ওয়াইফ, সে কি আমার জামা কাপড় ধোবে কি ধোবে না? খেয়াল করেন। এইবারে আসি আমরা ধীরে ধীরে, প্রত্যেকটা বিষয় ইনশাল্লাহ ক্লিয়ার হবে। গ্যাপের আগের যে নাউন প্রোনাউন সেইটাকে নিয়েই হচ্ছে মূল কাজ। দেখি কে কি বলে।
এক একটা রিসিভার। প্রথম কথা হচ্ছে, প্রথম যেটা আছে সেইটা একটু দেখেন। হি ড্যাশ আর হাজব্যান্ড অ্যারেস্ট, অর্থাৎ সে তার স্বামীকে অ্যারেস্ট করিয়েছে। তার মানে গ্যাপের আগে যে তার হাজবেন্ড আছে, হার হাজবেন্ড, এ কিন্তু অ্যারেস্ট করবে না, অ্যারেস্ট হবে। তার মানে পরবর্তী ভার্বটার কোন রূপ হবে? পার্টিসিপল, অ্যারেস্টেড। শি হ্যাড আর হাজবেন্ড অ্যারেস্টেড। এই গেল একটা। হি হ্যাড মি ড্যাশ ইজ অ্যাসাইনমেন্ট। হ্যাবের পরে যে মি আছে এইটাই কাজ করবে, বলছে মানে সে আমাকে দিয়ে তার অ্যাসাইনমেন্ট লেখাবে। মি, মি যেটা পার্সন, ব্যক্তি, সে লিখতেই পারে, অসুবিধা নাই, লেখার ক্ষমতা আছে। তার মানে হ্যাবের পরে যখন ডুয়ার, তখন বেস ফর্ম হতে পারে, আইএনজি হতে পারে, যে কোনো একটা আপনি অপশনে যেটা পাবেন সেটাই উত্তর করবেন, দুটোই সঠিক। আই হ্যাড মাই হেয়ার কাট। চুল কি, চুল কি কাউকে কাটবে নাকি চুলকে কাটা হবে? চুল এর কি ক্ষমতা আছে? চুল কি চুল কাটবে? চুল কাটবে না, কাটবে না আপনি। তার মানে এইখানে যে হেয়ারটা আছে এটা রিসিভার, তাহলে কাটের পার্টিসিপল রূপ সেম, সেম, এটাই পার্টিসিপল রূপ। আপনাদের জন্য প্রশ্ন রাখলাম, এখানে দুটো প্রশ্ন বাকি আছে, এই দুইটা প্রশ্ন দেখি, এই দুইটা প্রশ্ন আপনারা পারেন কিনা। জাস্ট এ মিনিট। একটু, আই গট মাই ওয়াইফ ওয়াশ মাই ক্লথ, আই হ্যাড মাই ওয়াইফ ওয়াশ মাই ক্লথ, জানাবেন। জানিয়ে দিন, জানিয়ে দিন। একটু দ্রুত উত্তর করবেন, আমি কিন্তু আপনাদের উত্তর ছাড়া আমি নিজে কথা বলবো না, কারণ আপনাদের উত্তরটা করতে হবে। গুড। উত্তর পাচ্ছি আমরা? উত্তর করবে না, মোটামুটি শ্রাবণী উত্তর করছে, যারা উত্তর করতেছে ওরাই কয়েছে উত্তর করে। প্রিয়া উত্তর করতেছে, এরপরে এখানে নিগার সুলতান উত্তর করছে। যারা উত্তর করে তারা উত্তর করে, যারা করবে না তারা করবে না, এমন একটা ভাব। গট মানে গেট, মাই ওয়াইফ, তা আমার ওয়াইফ, তার পক্ষে কাপড় ওয়াশ করা সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। এর মানে দেখুন, গেটের পরে যখন বেস ফার্ম, গেটের পরে যখন ডুয়ার, এই যে গেটের পরে যখন ডুয়ার, তখন টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা এখানে ওয়াশ না লিখে কি লিখবো? টু ওয়াশ। ওয়াশ না লিখে এখানে সরাসরি লিখে দিলাম টু ওয়াশ। ডান। এরপর আসেন আই হ্যাড মাই। হ্যাডের পর যখন ডুয়ার থাকে, অর্থাৎ এখানে হ্যাভ, এটা পাস্ট টেন্সে হ্যাড হয়ে গেছে। হ্যাভের পর যখন ডুয়ার থাকে তখন সেটা বেস ফর্ম অথবা আইএনজি ফর্ম। এখানে ওয়াশও ঠিক আছে, আবার আপনি চাইলে এটাকে ওয়াশিংও করতে পারবেন। তাহলে আমরা যে তিনটা নিয়ম বললাম, তিনটা নিয়মের মধ্যে জাস্ট একটা নিয়মই একটু কঠিন, সেই নিয়মটার নাম হচ্ছে হ্যাভগেট। এই নিয়মটাই কঠিন, বলতে এটার মধ্যে একটা প্যাচ। হ্যাভগেটের পর রিসিভার থাকলে পার্টিসিপল, হ্যাভগেটের পর যদি রিসিভার না থাকে, ডুয়ার থাকে, তাহলে হ্যাভের পর ভার্বের বেস ফর্ম অথবা আইএনজি ফর্ম, গেটের পর টু প্লাস বেস ফর্ম।
এবার কে কে বুঝেছেন আমাকে কনফার্ম করেন। দ্রুত আমাকে কনফার্ম করবেন, এরপর নেক্সটে যাচ্ছি। ওকে, ক্লিয়ার। জাস্ট আপনি দেখেন, যিনি বলছেন একটু সমস্যা হয়, জাস্ট আপনি দেখেন, কয়েকটা এক্সাম্পল আমরা করবো, ইনশাল্লাহ এরপর দেখবেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দুনিয়াতে কঠিন বলতে কিছু নাই, আমরা কঠিন বানাই। কঠিন বলতে কিছু নাই, তার মানে এই হচ্ছে যেটা বললাম যে পজিটিভ ভার্বের যে ব্যাপারটা, পজিটিভ এবং নন পজিটিভ রূপ, এটা দেখবেন এখানে বোঝানো হয়েছে। আই হোপ এটা আপনারা পারবেন, অসুবিধা হবে না। এরপরে আসেন আমরা জাস্ট আর একটা টপিক শেষ করবো আজকে, প্রেজেন্ট সাবজাংটিভ। প্রেজেন্ট সাবজাংটিভ মানে কি? চলুন প্রেজেন্ট সাবজাংটিভ নিয়ে একটু কথা বলে আসি। কি কি আছে এটা একটু দেখে নেই। সাবজাংটিভ, প্রেজেন্ট সাবজাংটিভ, এটা নিয়ে একটা ঝামেলা আছে। এই ঝামেলাটা ইনশাল্লাহ ক্লিয়ার করে ফেলবো, আশা করি অসুবিধা হবে না। খুব বেশি অসুবিধার কোনো কারণ নেই, আমার যা মনে হয় যে খুব বেশি অসুবিধার কোনো কারণ নেই। লক্ষ্য করুন, এটা স্ট্রাকচার আছে। প্রেজেন্ট সাবজেক্টিভ মানে কি? সাবজাংটিভ হলো ভার্বের নর্মাল সাবজেক্ট বেস ফর্মের ব্যবহার। সাবজাংটিভ মুড দ্বারা সাবজেক্টের মনের ইচ্ছা প্রকাশ পায়। এখন মূল ব্যাপারটা হচ্ছে এটা একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচার দেখে আপনাকে সামনে আগাতে হবে। স্ট্রাকচারটা কেমন সেটা একটু খেয়াল করাই। এই যেগুলো আছে, এই যে অ্যাডভাইস, আস্ক, কমেন্ট, ডিমান্ড, ইম্পারেটিভ, ইম্পর্টেন্ট, ইনসিস্ট, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, প্রেফার, রিকোয়েস্ট, সাজেস্ট, আর্টস, এগুলোর যে কোনো একটা রূপ যদি আপনি কখনো পান, এরপরে পরবর্তীতে ভার্বের বেস ফর্মটা বসবে। কারণ সেইটা আমরা কেমনে বসাবো সেইটা হচ্ছে ফ্যাক্ট। কিভাবে বসাবো সেইটা নিয়ে কথা বলবো। চলুন তাহলে দেখি সেটা কিভাবে বসানো যায়, সেটা নিয়ে কথা বলা উচিত। স্ট্রাকচারটা খেয়াল করেন, স্ট্রাকচারটা কিরকম। স্ট্রাকচারটা হচ্ছে এই যে, প্রথমে সাবজাংটিভ, এখানে যেটা আছে খেয়াল করুন, সাবজাংটিভ থাকবে, মানে এই ওয়ার্ডগুলোর যে কোনো একটা থাকবে, এগুলোর যে কোনো একটা, এগুলোকে বলা হয় সাবজাংটিভ। সাবজাংটিভ থাকবে, এরপরে দ্যাট, এরপরে সাবজেক্ট, এরপরে যে ভার্বটা। তাহলে আমি আপনাদের টার্গেটটা বলে দিচ্ছি, সাবজাংটিভ, এরপরে দ্যাট, এরপরে সাবজেক্ট, এরপরে যে ভার্বটা থাকবে এইখানে, এই ভার্বটা বেস ফর্মে বসবে। সেটা বেস ফর্মে কেমনে হবে? বেস ফর্মে হওয়ার কিছু তরিকা আছে। বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে বেস ফর্ম, যদি নেগেটিভ হয়
তাহলে যদি নেগেটিভ আমরা পাই তাহলে টু প্লাস বেস ফর্ম, এই যে নট নট প্লাস বেস ফর্ম, মানে টু থাকবে না। আর বিভার বলে সেক্ষেত্রে শুধু বি বসবে, অ্যামিজার বসবে না। দেখেন তাহলে প্রথম আসছে সাবজাংটিভ দ্যাট সাবজেক্ট, মানে সাবজাংটিভ দ্যাট, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজাংটিভ দ্যাট এরপরে সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের বেস ফর্ম, আর সাবজাংটিভ দ্যাট এরপরে যদি বি থাকে সরাসরি বি আসবে, অন্য কিছু আসবে না। জাস্ট আমি আপনাদের কয়েকটা এক্সাম্পল একটু দেখাচ্ছি, এক্সাম্পলগুলো দেখলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। যেমন আমি যদি বলি মিনা, মিনা অ্যাডভাইসড, অ্যাডভাইসড, VISED, অ্যাডভাইসড আর ব্রাদার, ব্রাদার দ্যাট হি, that he go there। এইখানে বাক্যটা খেয়াল করেন, এটা বাক্যটা অ্যাফার্মেটিভ। যদি আমি নেগেটিভ করতে চাই, নেগেটিভ করতে চাইলে দ্যাট হি এরকম হবে নট গো দেয়ার। বিষয়টা দেখেন এইখানে, এই যে মিন অ্যাডভাইসড, অ্যাডভাইসড হার ব্রাদার দ্যাট, অ্যাডভাইসড দ্যাট, অ্যাডভাইসড দ্যাট, এই কিন্তু সাবজাংটিভ স্ট্রাকচার। খেয়াল করেন সাবজাংটিভ স্ট্রাকচার। এরপরে আমরা ভার্বটাকে কিভাবে ব্যবহার করতেছি দেখছেন, এই সাবজেক্ট, এরপরে ভার্বটাকে আমরা ব্যবহার করতেছি বেস ফর্মে। সাবজেক্ট এখানে নেগেটিভ করার জন্য নট প্লাস বেস ফর্ম। মূল ব্যাপারটা হচ্ছে এটা শুনলে আমরা একটু চমকে যাই যে হি এর পরে কেন এস বা ইয়েস নাই। আমরা তো এভাবে অভ্যস্ত যে মিন অ্যাডভাইসার ব্রাদার দ্যাট হি গোস দেয়ার, খেয়াল করছেন। বাট যখন বলছে মিনা চায় যে তার ভাই সেখানে যাক, মিনা চায় যে তার ভাই সেখানে না যাক। আর যদি কখনো বিভার্ব হয়, বিভার্বটা হয়, বিভার্বটা হলে কিভাবে হতে পারে আমি একটা সেন্টেন্স দেখাচ্ছি। এরকম হতে পারে মিনা অ্যাডভাইসার ব্রাদার দ্যাট হি বি দেয়ার, বি দেয়ার অন টাইম, সে ঠিক সময় সেখানে যাক। এখন আপনি এইখানে তিনটা বাক্য একটু খেয়াল করেন, তিনটা বাক্য দেখলে আপনার কাছে বিষয়টি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডভাইসড দ্যাট, আমরা তিনটা স্ট্রাকচারের কথা বলেছি। অ্যাফার্মেটিভ বলে বেস ফর্ম, যেটা এখানে আছে বেস ফর্ম, এই যে খেয়াল করেন, এই যে বেস ফর্মটা আছে। যখন নেগেটিভ চাচ্ছি তখন কিন্তু নট গো, এই যে নট বেস ফর্ম, নট বেস ফর্ম। আবার খেয়াল করেন পরবর্তী যেটা আছে, যখন বি ভার্ব তখন কিন্তু হি বি দেয়ার অন টাইম, বি শুধু বি, মানে হি উইল বি, সে ধরনের কোনো চান্স নাই। এই হচ্ছে সাবজাংটিভের যে বিষয়টা, সেইটা সাবজাংটিভ বিষয়টি আপনাদের কার কার মাথায় ঢুকলো একটু জানাবেন। এই দুইটা টপিক একটু মেড ইন জিঞ্জেরা টাইপের ইংরেজি, বাট পরীক্ষাতে আসে ভাই আমাদের কোনো উপায় নাই, পরীক্ষাতে আসে ভাই আমাদের কোনো উপায় নাই, স্লোগান কিন্তু এইটাই। কেউ যদি মনে করে যে পড়বো না, কোনো উপায় নাই, পড়তেই হবে, পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলো ভার্সিটি ভর্তি ভর্তি পরীক্ষা বেশি থাকে, মানে একটু জল ঘোলা করা যায়, সহজে কাউকে বিভ্রান্ত করা যায়। একটু বলেন দেখি সবাই, আমি 2 মিনিট সময় দিচ্ছি আপনাদের, দেখেন, দেখে তারপরে আমাকে বলেন।
সাবজাংটিভ বিষয়টা সবার কাছে ক্লিয়ার হইলো কিনা এটা একটু জানাবেন। এরপরে আমরা কিছু এক্সাম্পল দেখব। গত ক্লাসের মতো এক্সাম্পলগুলো দেখলে আশা করি আর সমস্যা থাকবে না। তিনটা স্ট্রাকচার: অ্যাফারমেটিভ হলে বেস ফর্ম, নেগেটিভ হলে নট নট প্লাস বেস ফর্ম, আর যদি ই ভার্ব হয় তাহলে শুধু বি হবে। জাস্ট এটুকুই, আর কিছুই না। গুড। আচ্ছা, নেক্সটে আসি। তাহলে নেক্সটে আসি, দেখি কি আছে সেটা বোঝার চেষ্টা করব। নেক্সটে আসি, কিছু এক্সাম্পল। আচ্ছা, আপনাদের জন্য একটা আইকিউ এই প্রশ্নটা, দেখি এই প্রশ্নটা কে পারেন। এরপর সামনে যাচ্ছি। গুড। আচ্ছা, এখানে একজন বলছে নট এ স্মোক, দেখি অন্যরা কি বলে। এরপরে নেক্সটে আমরা যাব। দেন এখানে উত্তর দুইটা হয়, স্মোক এবং নট স্মোক। এই দুটো অনেকের কাছে উত্তর দুইটাই, বাট খেয়াল করেন। বলছে মিনা অ্যাডভাইস তার ব্রাদার, মিনা চায় তার ভাই টিচারদের সামনে ধূমপান করুক। যদি মনে হয় ধূমপান করুক তাহলে উত্তর এইটা। আর যদি উত্তর হয় এরকম যে ধূমপান না করুক তাহলে উত্তর এইটা। তার মানে কেউই চাইবে না সে শিক্ষকের সামনে ধূমপান করুক, অর্থাৎ শিক্ষকের সামনে ধূমপান করুক এটা কেউ চাইবে না। এর মানে দাঁড়াচ্ছে অপশন এ ভুল। এই জন্য বলছিলাম এই প্রশ্নটা একটা আইকিউ প্রশ্ন। অর্থাৎ আপনি যদি স্ট্রাকচার দেখেন দুটোই সঠিক, বাট যদি সেন্স চিন্তা করেন তাহলে একটা ভুল। কে কে বুঝছেন বলেন। এখানে আমি একজনের উত্তর পেয়েছি যে সঠিক করেছে, অন্যরা ভুল। গুড। এবার বুঝতে পেরেছেন, রাইট। এইবার বলেন দেখি এই তিনটা এইখানে দুইটা প্রশ্ন আছে, এই দুইটা প্রশ্নের উত্তর একটু বলেন।
এইখানে তিনটা প্রশ্ন আছে, তিনটা প্রশ্নের উত্তর একটু চাইবো। এরপরে ইনশাল্লাহ আশা করি সমস্যা থাকবে না। তিনটা প্রশ্ন, জাস্ট 3 কোয়েকশন। আজকের টপিকটা একটু ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল বলতে এই অর্থে যে কঠিন সেটা না, বাট একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। উত্তর আসতেছে। তাহলে এইখানে যেটা আছে, প্রথমত আমরা উত্তরটা খেয়াল করি। আহ, এইখানে আমরা যেটা পাচ্ছি, কি, আই সাজেস্ট দ্যাট হি গোজ দেয়ার, মেন অ্যাডভাইস হার ব্রাদার দ্যাট হি ড্যাশ মানি, টাকা সঞ্চয় করুক, তার মানে সেভ। ইট ইজ ইম্পারেটিভ দ্যাট ইউ, যে তুমি সেখানে ঠিক সময় থাকো, বি অন টাইম। ইউ ইউ উইল বি অন টাইম না, ইউ আর অন টাইম না, ইউ বি অন টাইম। যেহেতু বি ভার্ব লাগবে, বি বসাই দেবো সরাসরি, জাস্ট এটাই। এখন কিন্তু সবারই উত্তর হয়ে যাচ্ছে, অর্থাৎ বুঝাই দিলে এটি সম্ভব। বাট এই টাইপের প্রশ্নগুলো এক্সাম হলে আপনাকে প্রচন্ড বিপাকে ফেলতে পারে, ভ্যাবাচাকা খেয়ে যাবেন, জাস্ট ভ্যাবাচাকা খেয়ে যাবেন, এরকম একটা বিষয় চলে আসবে। ওকে। নেক্সটে আসি, নেক্সটে আসবো। সেই ধরনের প্রশ্ন আছে? সেই ধরনের প্রশ্ন নাই। আচ্ছা, আমি দেখতেছি কোনো প্রশ্ন আরো পাওয়া যায় কিনা। এইটা একটু খেয়াল করেন, জাস্ট এই স্ট্রাকচারটা আবারও বলছি, আপনারা দেখেন। স্ট্রাকচার দেখলে আশা করি ভালো লাগবে, অসুবিধা হবে না। আমি কিছু প্রশ্ন একটু দেখাচ্ছি। একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে? যদিও এটা সাবজাংটিভ নিয়ে না, এটা পজিটিভ নিয়ে প্রশ্নটা। তো এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে একটু বলেন দেখি। আপনাদের জন্য একটা প্রশ্ন দিলাম। আরো একটা প্রশ্ন দিব। দুটো প্রশ্ন দিলাম, এই দুটো প্রশ্ন উত্তর করেন। তার গোস কেন হলো? গোস, কোথায় গোস হয়েছে? এখানে গোস বলছি? সি 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 সি, কি হয়েছে? কোথায় গোস করলাম? ও না 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 না, গোস দেখছেন,
আমি ভুল উত্তর করছি, এটা গো হবে, গো 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 গো। ভেরি সরি, অন্যমনস্ক ছিলাম। গো হবে, গো হবে, গো হবে, গো হবে, এটা ভুলে বলছি, হি গো দেয়ার। এই যে একটু অন্যমনস্ক ছিলাম। প্রথমবার বললেন তাহলে গোস কেন হলো স্যার প্রথম? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ডান 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 ডান, রাইট। মাই মিস্টেক, সরি ফর দ্যাট, মাই মিস্টেক। আমি এটা খেয়াল করিনি। আচ্ছা এবার তাহলে এইটা আসেন, এই দুটোর উত্তর করেন। গরমে দিশেহারা হয়ে গেছি। এ, অন্য পরিস্থিতি হলে ক্লাসে নিতে, বাট এখন যেহেতু ধারাবাহিকভাবে ক্লাসগুলো নেওয়া দরকার, তাহলে পিছিয়ে যাবে কোর্সটা, এই জন্য ক্লাসগুলো কন্টিনিউ করতে। আচ্ছা এইখানে যেটা আছে, আই গট দ্য ওয়ার্ক, শূন্যস্থানের আগে যেটা, এটা তো নিজে কাজ করতে পারে না। সো অবশ্যই অবশ্যই পার্টিসিপল রূপ, রিসিভার। গেটের পরে রিসিভার মানে ফার্স্ট পার্টিসিপল। আই মেড, মেডের ক্ষেত্রে তো আর রিসিভার ডুয়ার নাই, মেডের ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে মূলত অ্যাক্টিভ নাকি প্যাসিভ, অ্যাক্টিভ, তার মানে বেস ফর্ম। আই মেড দ্য মেশিন ওয়ার্ক, আই মেড দ্য মেশিন ওয়ার্ক। ডান। তো আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। কোথাও কোনো অসুবিধা থাকলে সেটা আমাকে জানাবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।